চারদিকে লাইটের তীব্র আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আয়শা। তবে সব কিছু আসবাবপত্রের উপর সাদা কাপড় জড়ানো, শুধু খাট সুন্দর করে ফুল দিয়ে সাজানো। খাটের এক অদ্ভুত সৌন্দর্য হলো খাটের পেছনে ওয়ালের সাথে বড় করে একটা বাটারফ্লাই লাগানো। আয়শা এগিয়ে গিয়ে হাত ছোঁয়ালো। এত সুন্দর অনুভূতি হচ্ছে বলে বোঝানো সম্ভব নয়। আশিক এগিয়ে এসে এক এক সব কিছুর উপর থেকে সাদা কাপড় তুলে নিল। আয়শা শুধু হা করে তাকিয়ে আছে। আশিক এগিয়ে এসে এক এক সব কিছুর উপর থেকে সাদা কাপড় তুলে নিল। আয়শা শুধু হা করে তাকিয়ে আছে। চারদিক দিয়েই সাজানো আছে। এর মধ্যে আয়শা দৌড়ে গেল ওয়ালের এক সাইড জুড়ে কেবল বুক সেলফ। মাথা উঁচু করে দেখলো। আয়শা বই পড়তে ভালোবাসে, এখানে বইয়ের অভাব নেই। তার পছন্দের রাইটারের বইও আছে। আশিক এগিয়ে এসে পেছনে দাঁড়ালো। কি পছন্দ হয়েছে আমাদের ভালোবাসার ঘর? আশার সামনে তাকিয়ে বলো, খুব সুন্দর, তবে এত বড় বুক সেলফ আমি কোনোদিন দেখিনি। এটা তোমার, সব কিছুই তোমার। আশা অবাক হয়ে বলল, আমার? হ্যাঁ। হ্যাঁ বলে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। আয়শা আয়নার দিকে তাকাতেই আশিকের মায়াবী মুখ ভেসে উঠল। চোখে চোখ পড়তেই মায়া নোয়ালো নিচের দিকে। আশিক মাথার চুল থেকে গাজরা খুলে লম্বা হাঁটু সমান চুলগুলোকে মুক্ত করে দিল। তার উপর শাড়ির আঁচল তুলে মাথায় ঘোমটা দিয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, পারফেক্ট, একদম আশিকের বউ লাগছে। চোখ রাখলো আয়নার দিকে। আশিক তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়শা নিজেই নিজেকে চিনতে পারছে না। এরকম সাজা হয়নি কোনো দিন, শাড়িও পরা হয়নি। তবে আজকে শাড়ি যে তার গায়ে এত সুন্দর ফুটিয়ে তুলবে জানলে প্রায়ই শাড়ি পরে আশিক ভাইয়ের কাছে যেত, যাতে প্রেমে পড়তে বাধ্য হয়। হঠাৎ করে আয়শা বলে উঠল, আমার আপনার থেকে কিছু জানার আছে। ম্যাডাম, কি জানতে চান? আমি উত্তর দিতে প্রস্তুত। আমি কি আজকে লিপস্টিক দিয়েছি, আপনি কিছু বললেন না কেন? মুচকি হেসে বলল, কারণ আজকে শুধু আমি দেখছি, আর শুধুই আমি দেখছি, এই একটাই প্রশ্ন। না আর আছে? আপনি তখন আমাকে ভিডিও দেখালেন, ওই ভিডিও কে করেছিল? তখন তো কেউ ছিল না ওখানে। গম্ভীর শ্বাস ফেলে বলো, এটা কি বলতেই হবে? হ্যাঁ, বলতেই হবে। আপনি বলুন। ক্যামেরা লাগানো ছিল, সেই ফুটেজ থেকে নিয়েছি। অবাক হয়ে বলো, কোথায় লাগানো ছিল, কে লাগিয়েছিল? আশিক মনে মনে বলল, এইবার বুঝি আর শেষ রক্ষা হলো না। হলো বলুন। হ্যাঁ বলছি, কোথায় আছে বলবো? এক জায়গায় থাকলে বলতাম, মানে দুটো লাগানো আছে? না, বাড়ি জুড়ে 6টা, আর বাড়ি ঠিক চারদিকে 4টা লাগানো আছে। কি, এতগুলো? আমি তো দেখিনি। হিডেন ক্যামেরা লাগানো ছিল, যেটা সহজে কারো নজরে আসবে না, যেখানে তুমি কিভাবে দেখতে পারবে। আয়শার মাথা চক্কর দিচ্ছে এসব শুনে। কে লাগিয়েছে? আমি। আশিকের সহজ সরল উত্তর পেয়ে আয়শার কপালে ভাঁজ পড়ল। আপনি লাগিয়েছেন? কিন্তু কেন? আমাকে দেখার জন্য? মানে? সুদূর বিদেশ থেকে 8টি বছর তোমাকে না দেখে থাকার মতো ক্ষমতা আশিকের হয়নি, তাই যতভাবে পেরেছি তোমাকে আমার নজরবন্দি করে রাখার, তার কোনো কমতি করিনি আমি। আয়শা আশ্চর্য হয়ে গেল আশিকের কথা শুনে। আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? তখন থেকে তুমি তোমার করা কাজ, আমার মুখে বলা কথাগুলো মনে রাখতে পারতে না? আমি আশিক তখন থেকে তোমাকে ভালোবেসেছি। আশা পেছন ঘুরে আশিকের দিকে চাইলো। আপনি আমাকে তো ভালোবাসেন? আশিক নিমিষে 2 লাইন গান গেয়ে উঠল। তুমি আমার এমনই একজন, আমার ভালোবাসার সীমা পর্যন্ত তোমার কল্পনা পৌঁছাতে পারবে না। আয়শা নিজেকে আরও ঠিক রাখতে পারল না, ঝাঁপিয়ে পড়ল আশিকের বুকে। এ তো দিন ধরে যেই মানুষ একতরফা ভালোবেসেছে, তাকে আশা ভুল বুঝেছিল, কষ্ট দিয়েছিল, ভেবেই কাঁদতে লাগলো। পরম যত্নে উষ্ঠাপতিকে বুকের মাঝে আগলে নিল। মাথায় চুম্বো এক দিয়ে বলল, কাঁদছো কেন? আমি তো বলেছি তোমার চোখের পানি আমার কাছে বিষের সমতুল্য। তুমি কাঁদলে আমি ভাববো আমি তোমার ভালো রাখতে পারিনি। সঙ্গে সঙ্গে আশা চুপ হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে এত ভালোবাসেন, আর আমি শুধু আপনাকে কষ্ট দেই? 2 হাতে গাল ধরে বলে, একদম না, তুমি তো ইচ্ছে করে এমনটা করোনি। তুমি তো নিজের কষ্ট পেয়েছিলে, তাই না? এতে তোমার কোনো দোষ নেই। এখন শুধু একটু বিশ্বাস করো, তাহলেই হবে। আশা মাথা নাড়ালো। এই শাড়ি পরে থাকবে নাকি কষ্ট হচ্ছে? ঠোঁট উল্টে বলল,
কষ্ট হচ্ছে না, তবে আমার মনে হয় শাড়ি খুলে যাবে, আমি ক্যারি করতে পারছি না, এ তো ভারী শাড়ি। ঠিক আছে, তোমাকে চাবি দিলাম, আলমারি খুলে যেটা খুশি পরে নাও, এখানে কাপড়ও আছে, আমার যা যা প্রয়োজন হবে সব কিছু এখানে আছে। আর সে এগিয়ে আলমারি খুলে মাথায় হাত দিল। এ তো বড় আলমারি, এখানে মনে হয় না কোনো কালার বাদ পড়বে। আর নিচ থেকে প্রায় তিন তিন তাক পর্যন্ত শুধু ব্ল্যাক জামা, এক পাশে ছেলেদের আর এক পাশে মেয়েদের। এ তো জামা কাপড় এখানে, আর এ তো কালো কেন? আপনার বাড়িতে আলমারিতে দেখছিলাম বলতে ভুলে গেছিলাম, আপনার তো নীল রং পছন্দ, তাহলে আলমারি ভর্তি তো কাপড়ের মানে কি? যেদিন থেকে তোমার পছন্দ কালো, সেদিন থেকে আমার পছন্দ পরিবর্তন হয়ে কালো হয়েছে। আর এখানে কালো শুধু 300+ আছে, বাড়িতে 700+ আছে। আয়সার মাথা ধরে আছে, কখন জানি মাথা ঘুরে পড়ে যাবে। এসব সন্ধ্যা থেকে আজকে তার সাথে কি হচ্ছে ভেবেই পাচ্ছে না। সকালে যে কার মুখ দেখে উঠেছে ভাবতে বসে বসে। আপনি এত বড় জায়গা দিয়ে একটা ঘর করেছেন কেন? এখানে কতগুলো রুম হতো জানেন? আলাদা আলাদা রুম করতেন, একটা পড়ার ঘর যেখানে শুধু পড়া, এটা শুধু ড্রেস রাখার। আমার থেকে পালিয়ে থাকার ব্যবস্থা, তাই না? কি বলছেন, পালিয়ে যাব কেন? তুমি যাই করো না কেন আমার সামনে করতেই হবে। আলাদা কোনো রুমের দরকার নেই আমার। তুমি সর্বদা আমার সামনে ঘুরঘুর করবে, আমি আর বসে বসে দেখব আমার প্রিন্সকে। আপনি পাগল হয়ে গেছেন? শুধু দেখার জন্য আলাদা রুম করিনি, না? আয়শা অবাকের শীর্ষে চাঁদের দেশে পৌঁছে গেছে। অনুভূতি যেন সমস্ত শরীর জুড়ে খেলা করছে। ভালোবাসার এমন অনুভূতির সাক্ষাৎ আগে কখনো হয়নি। আশিকের ভালোবাসা পেয়ে নিজের সবচেয়ে খুশি ব্যক্তি মনে হচ্ছে। হঠাৎ করে আশার গলার ছোঁয়া পেতেই হুঁশ পেয়ে তাকিয়ে দেখে আশিক কি করে যেন পরিয়ে দিচ্ছে। পরানো শেষ হলে গলার স্বর্ণের একটা চেন, একটা লকেট আছে লাভ আকৃতির। মাঝখানে খুলে দেখলো এক পাশে আয়শার ছবি, আরেক পাশে আশিকের ছবি। আপনি এত টাকা খরচ করেছেন কেন? আমার ইনকামের সূচনায় তুমি ছিলে, তোমার জন্যই আমার জীবনের মানে, বুঝেছো? বলতে বলতে বসে পড়লো। আমার মাথায় হাত রাখো। কেন? রাখো, নয়তো পড়ে যাব। বলি আয়শা এক পা নিজের হাঁটুর উপর নিয়ে পকেট থেকে সোনার নুপুর বের করে পরিয়ে দিল। পায়ে আশিকের স্পর্শ আয়শা শ্বশুরি লাগছে, বারবার সরিয়ে নিতে চাচ্ছে। আশিক জোর করে ধরে পরিয়ে দিচ্ছে। আয়শা টানাটানি করতে পারতে নিলেই আশিকের মাথা ধরলো আঁকড়ে, কিন্তু শেষ রক্ষা হলো না। শরীরের কুচি সব খুলে মেঝেতে পড়ে গেল। আশিক চোখ তুলে তাকিয়ে দেখলো আয়শার উন্মুক্ত ফর্সা পেট, এক ধ্যানে তাকিয়ে আছে। আয়শার লজ্জায় মরে যেতে ইচ্ছে করেছে। বারবার তার সাথে এমন হচ্ছে কেন? আশিক চোখ এখনো আয়শার আকর্ষণীয় নাভির উপর। গুজে নাও। আশার চমকে সামনে তাকালো। কুচি খুলে যাওয়ার শাড়ি আশিক ভাই সুন্দর করে কুচি করে গুছিয়ে ধরে আছে। আশা তাকাতে আশিক বলে উঠল, ম্যাডাম, হয়ে গেছে তো, লজ্জা পেতে হবে না, এখন ঠিক করে পরে নাও। আশা হাতে নিয়ে কুচিটা গুজে নিল। আশিক সোজা সরে দাঁড়িয়ে পড়ল আশার সামনে, তারপর হাতে একটা কুর্তি বের করে দিল চেঞ্জ করে আসতে। সঙ্গে সঙ্গে আয়শা বারণ করলো, না, আমি চেঞ্জ করব না। শাড়ি পরে তোমার অসুবিধে হচ্ছে না তো, পরে যাবে? আশা মনে মনে বলো, এতদিন পর শাড়ি পরেছি, তা আপনি পরিয়ে দিলেন, আমি এটা কালকের আগে খুলবই না। এ তো কী ভাবছো? কিছু না, আমার অসুবিধে হচ্ছে না। ঠিক আছে, তুমি যা চাও এখন যাও, হাতটা ধুয়ে আসো। আশা ধীরে বিনা প্রশ্নে হাত ধুয়ে আসলো। আসার পরে আশিক হাতে একটা বিরিয়ানির প্যাকেট তুলে দিয়ে বলল, নিজেও খাও, আমাকেও খাইয়ে দাও। নিজে হাতে তুলে খান? একদম না, এতদিন নিজে হাতে খেয়েছি, আর পারো না, তুমিই খাইয়ে দাও। কথা না বাড়িয়ে আয়শা নিজের খেলো, আশিক ভাইকেও খাইয়ে দিল। খাওয়ার মাঝে আশিক অনেক বাহানা করেছে, কখনো কখনো আয়শার হাতে মৃদু কামড় বসিয়েছে। আশিকের দুষ্টুমি আশার কাছে খুব ভালো লাগলো। ভালোবাসা দেখতেও সুন্দর লাগে, যেখানে আশিকের নিজের সাথে ঘটেছে। তার আশিক ভাই এখন বাচ্চা বাচ্চা কাণ্ড করতে পারে বা তার সাথে এমন করবে তা কোনোদিনও ভাবেনি। খাওয়া শেষ করে বাড়ির সামনে আসলো। এখন আশা ভয়ে ভয়ে আছে, বাড়ির সবাই যদি তাকে এই রকম দেখে নেয় তখন কী হবে? সবাই যদি তার আর
আশিক ভাইয়ের সম্পর্ক যেন ফেলে তখন তো সর্বনাশ হবে। যদিও এই সময় এত রাতে কেউ জেগে থাকবে বলে মনে হয় না। দরজার কাছে যেতেই দরজা খুলে গেল। ওপাশ থেকে আসা হুড়মুড় করে এক হাতে শাড়ি উঁচু করে ধরে আশিকের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল চুপটি করে। কি হলো বুঝতে না পেরে আশিক বলল, কি হলো পেছনে গেলে কেন? এত রাতে বাইরে ছিলাম, যদি কেউ কিছু বলে। এই বলে আয়শা আশিকের পেছনের শার্ট এক হাতে খামচে ধরে চুপ মেরে আছে। মুচকি এসে আশিক বলল, সামনে এসো, কেউ নেই। আশিকের পেছন থেকে মাথা বের করে চুপি চুপি দেখার চেষ্টা করলো। সত্যি কেউ নেই। তাই আশা বেরিয়ে এলো। অমনি দরজার আড়াল থেকে লাফিয়ে উঠল অর্ণব। ধরে ফেলেছি। সাথে সাথে আয়শা ভয়ে এক চিৎকার দিয়ে মুখ ঢাকলো। সবাই আহম্মক হয়ে গেছে। আশিক অর্ণবের উপর ক্ষেপে আছে। ভয় দেখানোর খুব শখ হয়েছে তোর, আয় তোকে একটু দেখাই। তখনই রেবেকা বেগমের কণ্ঠ ভেসে এলো। কে রে? চিৎকার করেছে। আশিক আশার হাত ধরে দৌড়ে দিল দোতলায়। পেছন পেছন আশার অর্ণব দৌড়। আশা ঘরের সামনে এসে আশিক হাত ছেড়ে দিল। রুমে যাওয়ার শাড়ি চেঞ্জ করে ঘুমাবে। এই শাড়ি পরে তোমার শরীর লাল হয়ে গেছে, আগে জানলে এমন শাড়ি কিনতাম না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বউ বউ লাগছে। এই রাত 2টোর সময় হঠাৎ করে মনে পড়লো বান্ধবীদের কথা। দ্রুত ফোন খুঁজতে লাগলো। এই বিষয় যদি ওদের না বলে তাহলে রাতে ঘুমাতে পারবে না। অনেক খুঁজে ড্রয়ার থেকে পেলো। বিড়বিড় করে দেখে ফোন বন্ধ। আশিকের প্রতি অভিমান তার সাথে কথা বলবে না বলেই কাল রাতেই বন্ধ করেছিল। এখন পর্যন্ত বন্ধ আছে। অন করে দেখলো অনেক অনেক কল। সেখানে আশিকের নাম্বার থেকে 1000 কল। এ তো কল করেও পায়নি। তারপরও রেগে যায়নি আয়শার উপর। বান্ধবীরাও কল করেছিল। দ্রুত নেট চালু করে লাইনে গেল। কেউ জেগে আছে, কেউ তো ঘুমিয়ে গেছে। আশা মেসেঞ্জার গ্রুপে ভিডিও কল দিয়েই সবাই ঘুম ভাঙিয়ে ফেলছে। ঘুম ঘুম চোখেই সবাই কল কানেক্ট করে ফোনের স্ক্রিনে চোখ রাখতেই সবার চোখে ঘুম উদা হয়ে গেল। বিস্ময়ে তাকিয়ে আছে আয়শার দিকে। সোজা হয়ে বসলো। সবাই হাঁ হয়ে আছে। এই আয়শা, তোর কি হয়েছে বলতো? এইভাবে মাঝরাতে নববধূর মতো সেজে আছিস কেন? কথার বিপরীতে নূপুর বলে উঠল, তোরা চুপ কর তো। এই আয়শা, তোর কাহিনী কি? বিয়ে করে ফেলসলি? আশা লাজুক ভঙ্গিতে ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। চুমকি বিরক্ত হয়ে বলল, তোর সমস্যা কি? এরকম করছিস কেন? আমার কি তোর জামাইকে লজ্জা দেখাস? তোকে কাল থেকে কল করেই যাচ্ছি। কথাই ভেবেছিলাম তোর জন্মদিনে তোকে উইশ করব, দেখা করব। তোর তো ফোন বন্ধ। মন খারাপ হয়ে গেল আয়শার। বান্ধবীরা কত আশায় ছিল আর নিজের ভুলের জন্য ওদের মন খারাপ করে দিয়েছে। কি রে, কথা বল, কি হয়েছে? সত্যি তোর বিয়ে হয়ে যায়নি তো? না। তারপর সব খুলে বলো। আশিক ভাইয়ের সাথে এ পর্যন্ত সকল ঘটনা। সবাই আয়শাকে দেখেই যাচ্ছে। ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে পায়ের স্বর্ণের নুপুর, গলার চেন, চাবির গোছা দেখালো। চুমকি বলে, আসলে আয়শা, তোর কপালে সত্যি অনেক ভালো। আশিক ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছিস। তোরা দুইজন এক হয়ে থাকিস, এই দোয়াই করি। তোদের দুজনের একসাথে খুব মানায়। এরকমভাবে কয়জনই বা ভালোবাসতে পারে? আয়শাও মাথা ঝাঁকালো। বান্ধবীদের সাথে কথা শেষ করে বিছানায় শুয়ে গড়াগড়ি করছে খুশিতে। তখন কল এলো। না দেখে রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে গম্ভীর ভালোবাসার স্বরে আশিকের কণ্ঠ বেশি আসলো, জান পাখি, আমার আলমারিতে আরও সুতির শাড়ি আছে। চাইলে কালকে নিয়ে সারাদিন পরে থেকো, কিন্তু এখন চেঞ্জ করে শুয়ে পড়ো, নয়তো সকালে উঠে অ্যালার্জিতে সারা শরীর লাল হয়ে ফুলে যাবে। আয়শা খাট থেকে উঠে আশপাশে চোখ বুলালো, এমনকি বারান্দায়ও গেল, কিন্তু কোথাও কেউ নেই। আয়শা জোর গলায় বলল, আমি তো শাড়ি খুঁড়ে ফেলেছি। মিথ্যে বলা শিখে গেলে এই সামান্য শাড়ি পরে থাকার জন্য? আয়শা আবারও ভালো করে চারদিকে তাকিয়ে নিশ্চিত হলো কোথাও কেউ নেই। মনে মনে ভাবলো হয়তো আশিক ভাই তাকে চালিয়ে দেখতে চাইছে। তাই আর শক্তিশালী কণ্ঠে বলো, আপনি বিশ্বাস করুন, আমি তো শাড়ি চেঞ্জ করে ফেলছি অনেক আগেই। ম্যাডাম, আমি কি আসবো? আপনি বারান্দায় উকিঝুঁকি করে লাভ নেই, বুঝেছেন? আমি আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছি। নাটক না করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে পড়বেন। এর অন্যথা করবেন না। আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচব, বুঝেছেন? সুতরাং আমার কথা শুনবেন প্লিজ। আয়শাও আর না করতে পারল না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল।
শুয়ে শুয়ে আজকের ঘটনা পর্যবেক্ষণ করলো। চোখের পাতায় স্বপ্ন হয়ে সব অনুভূতি ধরা দিচ্ছে। অগ্রহায়ণ মাস। এই মাসে কৃষকেরা মাঠ থেকে নতুন ধান তুলে নবান্ন উৎসব পালন করে ঘরে ঘরে। শীতের শুরু হয় এই মাসে। সকাল ও সন্ধ্যায় কুয়াশাচ্ছন্ন লাগা শুরু হয়, সাথে শীতের অনুভব সৃষ্টি হয়। যদিও এই সময় উত্তরবঙ্গের দিকে প্রায় কিছু কিছু অঞ্চলে শীতের তীব্রতা ও কুয়াশা ছড়িয়ে পড়ে বেশি পরিমাণে। দেশের প্রায় সব অঞ্চল থেকে উত্তরবঙ্গে প্রায় বেশি ঠান্ডা থাকে। শুরু হয় আগে থেকেই। হাড় কাঁপানো শীতে মানুষের নাজেহাল অবস্থা। কেউ কেউ ভোরে উঠে গোসল, আবার কেউ যেতে পারে না শীতের তীব্রতায়। শহর অঞ্চলে এই সময় প্রায় শীত শুরু হয় হালকা হালকা। খাবার খাওয়ার সময় যদিও সবাই আয়সার উপরে ভিন্নতা খোঁজার চেষ্টা করেছে, কিন্তু ধরতে পারছে না। সবাইকে অবাক করে দিয়ে অহনা বলে উঠল, আপু, তোমার গলায় এই চেন কোথা থেকে এলো? আর নুপুরও নতুন কিনেছ? তৎক্ষণাৎ সবার দৃষ্টি আশার দিকে। গলার চকচকে চেনটা সবার নজর কাড়ল। এই একটি বিষয়ে পায়ে নুপুরের দিকে তাকিয়ে জেসমিন বেগম বলেন, এই তুই এইসব কোথায় পেলি? কে নিয়ে দিল? কই, আপনি তো দিচ্ছেন, আমাকে বলেনি তো। শেষের কথাটায় নিজের স্বামীর দিকে তাকিয়ে বলল, কি বলছো? আমি তো নিয়েই দেয়নি, বলবো কিভাবে? সবার চোখ এখন আয়সার দিকে, আর সবার প্রশ্নও একই, কোথায় পেল? দেখতে দেখতে জেসমিন বেগম ঘুরে আকাশের দিকে তাকাতেই আকাশ ঘাবড়ে গিয়ে আশিকের দিকে তাকিয়ে ভুরু নাচালো। যে কি বলবে, মনে মনে বলছে, ঘূর্ণিঝড় বইতে বইতে আমার দিকে কেন ঘুরলো? অসহায় ব্যক্তি আমি। কি রে বল, তুই কিনে দিয়েছিস? আশিক, মনে হয়। ছেড়ে দাও না মা, কেঁদে পাচ্ছে। এসব এদিকে ভয় পেয়ে আছে, তার মনেই ছিল না এসবের কথা। বাড়িতে জানলে কি হবে, এইটা ভেবে আসার সময় খুলে আসতো চেয়েছিল, কিন্তু মনে নেই। ভয়ে আসা কাঁদো কাঁদো ফেস দিয়ে আশিকের দিকে তাকালো, যেন কিছু একটা করে। জেসমিন বেগম আরও একবার ধমকে উঠল আকাশের উপর। তৎক্ষণাৎ সবার মধ্যে থেকে আশিক স্বাভাবিকভাবে বলল, আমি দিয়েছি। আসলাম সর্দার একবার নিজের ছেলের পানে তাকিয়ে দেখলেন, সাথে সবাই তাকিয়ে আছে। জেসমিন বেগম ধরফরিয়ে বলল, কেন বাবা, ওকে এসব দিয়ে দেওয়ার কী ছিল? দেখবে দুদিন পর হারিয়ে ফেলবে। এত দামি জিনিস, বইয়ের বাইরের মতো বুদ্ধি এখনও ওর হয়নি। নিজেই চলতে পারে না, এসব সামলাবে কে করে? আশিকের স্পষ্ট কথা, হারিয়ে গেলে যাবে, আমার দিতে ইচ্ছে হয়েছিল, এর দিয়েছি। এর বিপরীতে কোনো কথা বলার দরকার নেই। সবার উদ্দেশ্যে বলল, তাই বলে এটা তুমি কি ঠিক করোনি বাবা? শুধু চেয়ে দিয়েছো ভালো, কিন্তু দুপুর দেওয়ার কি আছে? ছোট আম্মু, আমার দিতে মন চাইছে তাই দিয়েছি। আর কোনো কথা বলবে না কেউ, শুধুই দেখে গেল। আশরাফ সর্দার এবার নিজের স্ত্রী রেবেকা বেগমের দিকে চেয়ে ভুরু দেখালো। রেবেকা বেগম হাঁ করে আছে। তার কথা হারিয়ে গেছে। তার ছেলে এমন একটা কাজ করতে পারে, এমনটা তার কল্পনাতেও ছিল না। আর আয়েশা ভয়ে আগেই হারটা লুকিয়ে ফেলছে। ভাগ্যিস নয়তো ডায়মন্ডের আংটি দেখে না জানি আয়েশাকে বাড়ি থেকে বের হতেই দিত না। চলন্ত ঘড়ির মতো চলতে থাকা জীবনের মাপকাঠি হিসেব করা বেজায় মুশকিল। জীবনের টানাপোড়া মানুষের কত কিছু না সহ্য করতে হয়, কত অপেক্ষা, কষ্ট, হাসি খুশি দিয়েই জীবন বয়ে যায়। ছেড়ে গেল বাছব না বলা ছেলেটা একদিন অন্য নারীর দায়িত্ব পালন করে। বিয়ে করলে তোমাকে করবো, নয়তো এই জীবন শেষ করে দিব, তবুও অন্য কারো হবে না বলা মেয়েটাও পরিবারের চাপে পড়ে অন্য একজনের সাথে দিব্যি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সংসার করে যাচ্ছে। তার বাচ্চার মা হয়ে গেছে। এরকম জীবনের কত পাতাই না মানুষের সামনে উল্টে যায়। সেবা পরিষেবা পেরিয়েও মানুষ কিছু করতে পারে না। কেউ চাইলেও কি পায় না, আবার কেউ না চাইতেও পেয়ে যায়। আবার অনেকেই চায়, কিন্তু সমাজ তাদের চায় না। এরকম হাজারো ঘটনা দিনের পর দিন ঘটে চলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। রাস্তার একবার চুমকির সাথে অর্ণবের দেখা হয়েছিল। চুমকি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করেছিল, কেমন আছেন ভাইয়া? বিপরীতে অর্ণব একবার অক্ষি যুগল মেলে তাকে নিষ্পাপ দেহের মতো থমকে দাঁড়িয়েছিল। প্রত্যুত্তর না করেই সেখানে চলে গিয়েছিল। চুমকি অবশ্য অবাক হয়েছিল কেন, তবে গুরুত্ব দেয়নি। ঠোঁটুলটা চলে গিয়েছে। গুরুত্ব কি কেবল দূরত্ব বোঝায়? হয়তো না, আবার হয়তো যার যার ক্ষেত্রে বিশেষ।
রাস্তার ধার দিয়ে হেঁটে চলছে অর্ণব। দূর থেকে ল্যাম্পপোস্টের আলোয় উচ্ছ্বাসিত হয়ে উঠেছে শহরের অলিগলি। আলোয় ঝলকানিতে কেবল দূরত্ব পরিমাপ করা যায় না। চারপাশে বাতির ঝর্ণাধারা, চারদিকে কোলাহল মুখের পরিবেশ। নিজেকে শুধু বিচ্ছন্ন মনে হচ্ছে। বক্ষ পিজরে ব্যথায় টনটন করছে। এই ব্যথাকে কেবল বুকের নাকি আরো গভীরে থাকা হৃদস্পন্দনের, যা অন্য অনুভূতি ইঙ্গিত করে। চলতে থাকা পা হঠাৎ থামিয়ে বুকের বাঁ পাশে হাত রাখলো। মুহূর্তে চুমকির সাথে দেখা হওয়া সব ঘটনা চোখের সামনে ভেসে উঠল। বিশেষ করে চুমকির মায়াবী মুখ। যখনই দেখা হয় তাদের মাঝে কেবল ঝগড়া সৃষ্টি। তবে এখন আর ঝগড়া হয় না বললেই চলে। জোরে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে খুলল। হতাশায় নির্বজিত হয়ে যাওয়া এক পুরুষ। এটা কি কেবল হতাশা? হুঁ, আসলে ভালোবাসি, বুঝতে পেরেছি, অনুভব করতে শুরু করেছি। ঠিক তখনই যদি জানতে পারা যায় মেয়েটির বিয়ে আছে, অথবা তাদের মাঝে বিয়ে হতে পারে, তখন অনুভূতিটা কেমন হতে পারে? পাওয়া না পাওয়ার খোলার চোখে মেলে তাকেও নিঃশ্বাস নিতে পারছে না। বুকটা করে উঠল বিষাদের যন্ত্রণায়। থেমে থাকা পা চালাতে সব কষ্ট উড়িয়ে দেওয়ার বিন্দুমাত্র প্রচেষ্টা করলো। যদিও এর আগে কখনো সিগারেট খায়নি, তবে শুনেছে সিগারেট খেলে ভালো লাগে। সবাই নাকি হতাশা কাটাতেই নেশা করে, কিন্তু বড় কোনো নেশা তো সে করতে পারবে না। তাই রাস্তার ধার থেকে দামি ব্র্যান্ডের এক পকেট সিগারেট কিনে খেতে খেতে হাঁটলো। সবাই বলে এটাই শান্তি, তবে আমার জন্য তুমি আজ থেকে সঙ্গী। কেন জানি নিজেকে খুব একা একা লাগছে। বুকের এই বিশাল আকৃতির পাথর আমাকে ধীরে ধীরে পিষে মারছে। আমি সহ্য করতে পারছি না এই দহন। আমি কি করব? এই দহন কি আমাকে পুড়িয়ে শেষ করে দিবে? পাগলের মতো হাসতে হাসতে 2 লাইন গান গেয়ে উঠল। জীবন খাতার প্রেম কলঙ্কের দাগ দাগাইছে, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া।